হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিনি ক্লাসরুম। আশা করি থাম্বনেল দেখে বা এই পেজটা দেখে বুঝতে পারছো যে আমরা কোন পরীক্ষা নিয়ে কথা বলতে চলেছি। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে এবং তোমরা যারা সত্যিকারের অ্যাসপিরেন্ট এই পরীক্ষাটার পশ্চিমবঙ্গ থেকে তাদের প্রত্যেকেরই হয়তো ফর্ম ফিল আপ করা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা প্রপার ডেটটা আসার, অ্যাডমিট কার্ড রিলিজ হওয়ার এবং পরীক্ষার হলে গিয়ে নিজেকে প্রমাণ করার। কিন্তু এই সবকটা প্রসেসের মাঝে আমাদের কাছে কিন্তু এখনো কিন্তু যদি মানে আমাদের রেলওয়েজের দেওয়া নোটিফিকেশন বা তাদের টেন্টেটিভ ক্যালেন্ডার ঠিক হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 মাস সময় কিন্তু আমাদের হাতে এখনো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে একটা খুব সুন্দর প্রিপারেশন নিতে হবে এবং তার জন্য সিলেবাসে থাকা প্রত্যেক কটা সাবজেক্ট এবং তার প্রত্যেক কটা টপিকের ওপরে কিন্তু দখল থাকা প্রয়োজন কম বেশি। তো সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে আমার কাছে বেসিক ব্যাপার কোথায়, না 100 নম্বরের কোশ্চেন আমার কাছে সময় রয়েছে 90, মানে 90 মিনিট। এবং কিন্তু সেখানে আমার 3টে সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স, যেখান থেকে আসে প্রায় 30 নম্বর। আরেকটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখান থেকে আসে 40 মার্কস। এবং যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো তার পার্ট হচ্ছে যে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, যার প্রশ্নের সংখ্যা হচ্ছে 30 বা 30। তো CBT 1 অর্থাৎ পার্ট 1 পরীক্ষাতে 30 নম্বরের প্রশ্ন সেখান থেকে পাওয়া যাচ্ছে। এবার 90 মিনিট যদি আমার কাছে থাকে, তো সেই 90 মিনিটের মধ্যে আমি যদি টাইমটাকে ডিভাইড করি, যে 35 মিনিট আমি দেবো ম্যাথামেটিক্সকে, 35 মিনিট আমি দেবো হচ্ছে জিআইকে, এবং সঙ্গে হচ্ছে 20 মিনিট আমি দেবো হচ্ছে জিএস পেপারকে, তবে কিন্তু আমি সমস্ত কটা কোশ্চেন পুরোপুরিভাবে পড়ে 100খানা কোশ্চেনকে অ্যাটেম্প করতে পারবো। তাই 30 নম্বরের প্রশ্নের জন্য 35 মিনিটসের সময় আমার কাছে বরাদ্দ হবে। এবার তোমরা বলবে, স্যার কোশ্চেন তো একসঙ্গে থাকে, সেকশন করে দেওয়া থাকে না, তাহলে আপনি 35 মিনিটসটা বলছেন কি করে? এবার অনেকে করে কি, যে প্রশ্নগুলোকে স্কিপ করে করে রিজনিং বা ম্যাথগুলোকে আগে করে নেয়, তারপরে জিএস পার্টটা করে। তো তাদের জন্য বলবো, বা টোটালি আমি যদি অ্যাডিশন করি, যে কোনো একটা প্রশ্নে আমি 30 সেকেন্ড লাগাবো, কোনো একটা প্রশ্নে 1 মিনিট লাগবে, কোনো প্রশ্নে আবার 4 থেকে 5 মিনিটও লাগতে পারে। তাই সব মিলিয়ে আমি ম্যাক্সিমাম টাইম দিতে পারবো কতক্ষণ, না 35 মিনিটস। এবার এই 35 মিনিটস হোক বা 30 নম্বর হোক, তার জন্য এনটিপিসি নোটিফিকেশনে মেনশন করা চ্যাপ্টারের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 19 থেকে 20টা। এবার সেই চ্যাপ্টারগুলো প্রপারলি নোটিফিকেশনে মেনশন করা আছে, বা তার থেকেও বড় কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখলে সেখান থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সেগুলো ভালো করে জানতে পারা যায়। তো আমরা একবার চট করে দেখে নিই যে কোত্থেকে প্রশ্ন এসছে বা কোন কোন চ্যাপ্টারগুলো এখানে মেজর পার্ট বা মেজর রোল প্লে করবে। দেখো এখানে রয়েছে যেমন ধরো কোডিং ডিকোডিং রয়েছে। তো কোডিং ডিকোডিং একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বা অ্যানালজি আছে, ডেটা সাফিসিয়েন্সি আছে, নাম্বার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন রয়েছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স রয়েছে, ব্লাড রিলেশন, এটা কিন্তু রিলেশনশিপ ব্যাখ্যা করা আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্লাড রিলেশন, অ্যানালাইটিক্যাল রিজনিং রয়েছে, জাম্বল রয়েছে। এই জাম্বলটা নিয়ে কথা আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইংরেজি থেকে আসা, যেহেতু এনটিপিসি সিলেবাসে ইংলিশ প্রপারলি নেই, কিন্তু সেই জন্য ইংলিশের এই টপিকটাকে আমাদের রিজনিং বলে মনে করতে হবে। সিললিজম রয়েছে, খুব সুন্দর একখানা চ্যাপ্টার। ভেন ডায়াগ্রাম, ডিসিশন মেকিং রয়েছে। পাজল থেকে কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন্স আসে, কিরকম প্রশ্ন আসে সেগুলো নিয়ে কথা বলবো। স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন থাকে, ম্যাপ থাকে, এবং ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ থাকছে, যাকে আমরা নর্মালি যে কোনো বইতে বা যে কোনো ওয়েব পোর্টালে ডেটা ইন্টারপ্রিটেশন বলে পাই। তাহলে এইরকম 19 থেকে 20খানা চ্যাপ্টার তোমাদের কাছে রয়েছে। কিন্তু এই যদি প্রশ্ন কমন পেতে হয় বা যদি আমাদের একটা বেসিক নাম্বার এখান থেকে স্কোর করতে হয়, তাহলে কিন্তু 10 থেকে 12খানা চ্যাপ্টার যদি আমরা জোর দিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে আউট অফ 30 আমার কিন্তু 22 থেকে 24 নাম্বার চোখ বন্ধ করে উঠে যাবে। এবং গোটা সিলেবাসটা ভালো করে দেখা থাকলে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র ভালো করে করা থাকলে, আমরা কিন্তু 26 থেকে 28ও স্কোর করতে পারি। স্যার 30 কেন বলছেন না? কারণ 30তে 30 স্কোর হবেই, এই ভাবনাটা খুব অমূলক। হতে পারে তোমার প্রিপারেশন ভালো থাকে, তুমি পেতেই পারো, বা কোশ্চেন কমন থাকে তুমি পেতেই পারো। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মাল্টিপল শিফট, মাল্টিপল টাইপের প্রশ্ন। যত সময় যায় প্রশ্নের প্যাটার্ন টাফ হতে হতে যায়। মানে প্রথম দিকে হয়তো ইজি টু মডারেট পড়ছে, আবার কোনো একটা সেটে গিয়ে হয়তো ব্যাপারটা মডারেট টু টাফ হয়ে যাচ্ছে। কোনো একটা প্রশ্নে হয়তো ওয়ান লাইনার পাচ্ছি, আবার পরের শিফটে গিয়ে দেখা যাচ্ছে একই সাবজেক্ট থেকে, একই টপিক থেকে আমার কাছে একটু বড় লেন্দি কোশ্চেন চলে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অ্যাভারেজ নাম্বারটা আমার কিন্তু 22 থেকে 26-এর মধ্যে ঘোরাফেরা করাতেই হবে।
সেই তর্কের খাতিরে ধরে নিয়ে আমাকে মিনিমাম 25টা প্রশ্ন ঠিক করতেই হবে, কারণ ভুল করলে কিন্তু 3টে ভুলের জন্য এখানে 1 নম্বর কাটা যায়। এটা কিন্তু যেন মাথায় থাকে। এবং নর্মালাইজেশন করবার সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে প্রশ্ন সহজ বা সোজা শক্তর ওপর ডিপেন্ড করে কিন্তু নর্মালাইজ হয়ে নাম্বারটা এদিক ওদিক হয়। তাই একটা বেসিক জায়গা আমাকে ঠিক করে রাখতেই হবে। তো এবার ঠিক করে রাখবার জন্য মেজর সোর্স আমার কি হবে? মেজর সোর্স হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রে বিভিন্ন বই রয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে অলরেডি যে কটা মানে পরীক্ষা হয়েছে 2015, 2019, এই যে পরীক্ষাগুলো হয়েছে, বা সম্প্রতি আরআরবি, এএলপি বা আরপিএফ এর পরীক্ষা হচ্ছে, তাতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো মোটামুটি একটা আইডিয়া করে পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে দেখতে গেলে আমাদের কিন্তু দেখা যাবে যে জিআই পার্টে দুরকম প্রশ্ন আসে। একটাকে বলা হয় সিঙ্গেল কোয়েশ্চেন্স। সেই সিঙ্গেল কোয়েশ্চেন মানে হচ্ছে ওয়ান লাইনার প্রশ্ন, একটাই প্রশ্ন, একটাই অঙ্ক, একটাই মানে একটাই অপশন। তো সেরকম অঙ্ক কিন্তু আমার থাকে হচ্ছে 18 থেকে 20টা। আরেকটা হচ্ছে যে মাল্টিপল কোশ্চেন্স, মানে একটা অঙ্ক থেকে 4টে বা 5টা টাইপ, 5খানা উত্তর তৈরি হতে পারে একটা প্রশ্ন থেকে। সেরকম অঙ্ক কিন্তু আমার থাকে হচ্ছে 10 থেকে 12টা। এবার এই এই মাল্টিপল কোয়েশ্চেন্স কিন্তু 3 থেকে 4টে চ্যাপ্টারের মধ্যে ঘোরাফেরা করে। তাদের মধ্যে একটা হচ্ছে ব্লাড রিলেশন, যেমন ধরো, বা হচ্ছে পাজল, কিংবা আমি বলতে পারি যে ডেটা ইন্টারপ্রিটেশন। এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমার এই মাল্টিপল চয়েস কোশ্চেন্স গুলো, মানে একটা অঙ্ক দিয়ে 4টে বা 5টা অঙ্ক আসতে পারে। যেমন ধরো এই যে পাজলটা এখানে দেওয়া রয়েছে, আমি মানে যে সেট থেকে এটা উঠিয়েছিলাম গতবারের সেট, তো সেখান থেকে এই প্রশ্নটার অ্যাকচুয়ালি 3খানা কোশ্চেন ছিল, মানে একটা অঙ্ক করলে 3টে উত্তর পারা যাবে। এবার এখানে একটা পাজল দিয়েছে যে একটা কিছু ব্যক্তি আছে এবং তারা কিছু সাবজেক্ট পছন্দ করে। তো এখানে দেখো বলছে আমরা আগে লোকের নামগুলো বেছে নিই, মানে এটা 2 ডাইমেনশনাল পাজল অ্যাকচুয়ালি, এটা একটা ইজি পাজল। তো রাহুল বলে একটা ছেলে আছে, কুসুম বলে একজন কেউ রয়েছেন, সঙ্গে সমীর বলে একজন কেউ আছেন, গীতা বলে একজন কেউ আছেন, আবার ধরো হচ্ছে এখানে মিহির বলে একজন কেউ আছেন। এবার প্রত্যেকেই কিছু না কিছু সাবজেক্ট পছন্দ করে। কি বলছে না, রাহুল এবং কুসুম হিন্দি এবং ম্যাথ পছন্দ করে, হিন্দি এবং ম্যাথ পছন্দ করে, ভালো কথা। আবার বলছে সমীর এবং রাহুল হিন্দি এবং বায়োলজি পছন্দ করে, তাহলে রাহুলের সঙ্গে অ্যাড হলো বায়োলজি, সমীরের সঙ্গে অ্যাড হলো হিন্দি এবং বায়োলজি। গীতা এবং কুসুম আবার মারাঠি অ্যান্ড ম্যাথস পছন্দ করে, তাহলে কুসুমের সঙ্গে যোগ হলো মারাঠি, এবং গীতার মধ্যে যোগ হলো কি মারাঠি এবং ম্যাথস, ভালো কথা। আবার সমীর, গীতা এবং মিহির তারা আবার হিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে ভালো, তাহলে মিহিরের অ্যাড হলো হিস্ট্রি এবং বায়োলজি, গীতার মধ্যে অ্যাড হচ্ছে এখানে হিস্ট্রি এবং বায়োলজি, এবং এখানে হচ্ছে সমীরের মধ্যে অ্যাড হচ্ছে হিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, শুধু তার মধ্যে মানে এটা আর কিছু নতুন করে অ্যাড হচ্ছে না। তো এই যে আবার এখানে হচ্ছে হিস্ট্রি অ্যাড হলো, তাহলে এই যে পার্টটা আমার হয়ে গেল, মানে প্রত্যেকেই কিছু না কিছু সাবজেক্ট পছন্দ করছে। এবার আমাকে যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সম্পর্কে প্রশ্ন করে, আমি তো নিশ্চয়ই উত্তর দিতে পারবো। তাহলে এখানে বলছে হু ইজ গুড ইন বোথ বায়োলজি অ্যান্ড মারাঠি। তো রাহুলের ক্ষেত্রে এখানে বায়োলজি আছে, ম্যাথ আছে, মারাঠি নেই। এখানে কুসুমের ক্ষেত্রেও মারাঠি আছে কিন্তু বায়োলজি নেই। সমীরের ক্ষেত্রে বায়োলজি আছে কিন্তু মারাঠি নেই। মিহিরের ক্ষেত্রে বায়োলজি আছে, মারাঠি নেই। বাট গীতা হচ্ছে এমন একজন যার কাছে মারাঠি এবং বায়োলজি দুটোই আছে। তাহলে এই প্রশ্নের উত্তর অনুযায়ী এখানে গীতা উত্তর হওয়া উচিত। তাহলে এখান থেকে আরো বাইরে আমার এখানে বলতে পারতো যে এমন কেউ যার এখানে হিন্দি, ম্যাথস এবং বায়োলজি পছন্দ করে, তাহলে উত্তর হতো রাহুল। এরকম প্রশ্নও কিন্তু সেখানে আসতে পারতো। মাল্টিপল কোশ্চেন্স কিন্তু এখান থেকে আসে। আবার ধরো একটা অন্য টপিক দেখি, যে একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন বা স্টেটমেন্ট কনক্লুশন আছে। এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে ভার্বাল রিজনিং। এবং এই রকম প্রশ্ন আউট অফ 30 আমার কম করে 5টার মতো, 3 থেকে 5টা এরকম থাকবে। এবার দেখো এখানে বলছে যে একটা স্টেটমেন্ট দিয়েছে, তার উপরে বেস করে আমাকে কিছু কনক্লুশন ড্র করতে হবে। এবার এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভার্বাল রিজনিং, যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন, যেগুলো তোমাকে পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে। যেমন বলছে ঋত্বিক ইন স্পাইট অফ হিজ বিজি শিডিউল ফাইন্ডস টাইম টু রেস্ট, মানে ব্যস্ত হওয়া সত্ত্বেও ঋত্বিক রেস্ট করবার টাইম খুঁজে নেয়। তো এবার এখানে কনক্লুশন কি বলছে, ঋত্বিক একজন গোছানো পার্সন, অর্গানাইজ পার্সন। যদি অর্গানাইজ না হতো, সে কিন্তু ব্যস্ত শিডিউলের মধ্যে রেস্ট করবার টাইম পেত না, অথবা রেস্ট করে এসে ব্যস্ত থাকতে পারতো না। সো দিস ইজ কারেক্ট। এবার দ্বিতীয় তথ্যটা বলছে রেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ বিজি পার্সন। তো রেস্ট বিজি পার্সনদের জন্য জরুরি, এটা কোথাও এখানে মেনশন করা নেই। মানে আমাকে মোদ্দা কথা যেটুকু বলেছে তার মধ্যে থেকে উত্তর করতে হবে, নিজের ভাবনা লাগানো যাবে না। এইগুলোই অ্যাকচুয়ালি আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। বাট এই প্রশ্নগুলো কিন্তু মডারেট থেকে টাফ, কারণ তুমি ভাবছো একরকম, বাট প্রশ্নকর্তা ভাবেন অন্যরকম। এবং সেই জন্যই আমি বলেছি 26 থেকে 28 তোলা যায়,
বাট 2টো নাম্বার কিন্তু আনসার্টেন। 22 থেকে 25 তোলা যায়, 5 নম্বর কিন্তু হতে পারে আনসার্টেন। তো দিজ আর আনসার্টেন টপিকস, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যেমন ধরো হচ্ছে ইজি কোয়েশ্চেন, এই যে পার্টটা এটাকে বলা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। দেখো এখানে একটা টপিক আমরা দেখেছিলাম, এই যে ধরো রয়েছে এই যে ম্যাথামেটিক্যাল অপারেশন, মানে আমাদের অঙ্কের ফর্মুলাগুলো ব্যবহার করে সামান্য কিছু রিজনিং এর আইডিয়া। যেমন এখানে যে প্লাস মাইনাসের বদলে একটা করে চেঞ্জ করছে, তো সংখ্যা রয়েছে 45, মাইনাসের বদলে হয়ে যাবে ডিভিশন, বা এখানে প্লাসের বদলে এখানে আমার কাছে হয়ে যাচ্ছে মানে মাল্টিপ্লিকেশন, সরি, এবং সঙ্গে হচ্ছে মানে মাল্টিপ্লিকেশনের জায়গায় আমার আমার হয়ে যাচ্ছে অ্যাডিশন, মানে প্লেন বডমাস রুলকে ইউজ করছি। তো 45 ডিভিশন মানে 5 হচ্ছে 5 ইন্টু 4 প্লাস 5 মানে হচ্ছে আমার এখানে 25 আনসার। এবার এই অঙ্কগুলো করতে আমার কাছে কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়, সাবজেক্ট টু অঙ্ক কতটা বড় বা ছোট আসছে। এবার এই কোশ্চেন্সগুলো এরকম শেডকার্ড আসতে পারে, অথবা আসতে পারে যে একটা ইকুয়েশন দিয়ে বললো যে কোন দুটো চিহ্নকে রিপ্লেস করলে সঠিক উত্তরটা পেতে পারি, তখন কিন্তু আবার ব্যাপারটা লেন্দি হয়ে যায়। তো এরকম একই প্রশ্ন বিভিন্ন সেটে বা বিভিন্ন শিফটে কিন্তু সহজ থেকে শক্ত, মানে ইজি থেকে লেন্দি সবকিছুই কিন্তু হতে পারে। সবকিছুর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা মানে কনসেপ্টের 2 থেকে 3 রকম টাইপ আছে, 4 থেকে 5 রকম মেথড রয়েছে, সব রকম কিন্তু আমাকে দেখে রাখতে হবে। যেমন ধরো এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং। এবার কোডিং ডিকোডিং এর মধ্যে কিছু লেটার সিরিজ থাকে, যেমন ধরো এ তাকে অ্যালফাবেটিক্যাল ভ্যালু হচ্ছে 1 এবং জেড তার অ্যালফাবেটিক্যাল ভ্যালু হচ্ছে 26, এইগুলোকে ইউজ করা হচ্ছে এখানে। এবার এগুলোকে মনে রাখার সহজ উপায় কি না, CFILORUX, এবং তার অ্যালফাবেটিক্যাল ভ্যালুগুলো 3 করে করে বাড়তে বাড়তে যায়। এবার সেই 3 করে করে বাড়তে বাড়তে গিয়ে মানে এই ভ্যালুগুলোকে ইউজ করে আমি উত্তর বার করতে পারি। এ মানে হচ্ছে আমার কাছে 1, এবার ধরো হচ্ছে এখানে এ মানে 1, টি মানে হচ্ছে 20 এবং পি মানে হচ্ছে 16, যোগ করলে 37 হয়। আর এখানে পার্টে আর মানে হচ্ছে 15, তাই 37 প্লাস 15 মানে হচ্ছে 52 উত্তর। এবার তুমি একটু যত বেশি প্র্যাকটিস করবে, এই যে আমি তো ফার্স্ট করলাম, আমি হয়তো খুব ফাস্ট করিনি, আমার হয়তো 1 মিনিট সময় লেগেছে, যত বেশি ফাস্ট করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তোমার টাইম তত কম লাগবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে টাইপটা, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যাকে বলা হয় ব্লাড রিলেশন। এর কিন্তু অনেক রকম টাইপ আছে, শেডকার্ড টাইপ আসতে পারে, স্টেটমেন্ট বেসড বা এরকম টাইপ পরীক্ষায় আসতে পারে, পাজলের মধ্যে তাকে ইনবিল্ড করা হতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, টেবিলের মধ্যেও দেওয়া যেতে পারে। তাহলে এখানে রীতা বলে একজনের কথা বলা হচ্ছে, সে এবার সীমা বলে একজন কাউকে মানে ইন্ট্রোডিউস করছে। এখানে নাম দেখে জেন্ডার হয় না, তোমরা জানো। বলছে যে রীতাস মাদার্স ফাদার, মানে হার বলতে কিন্তু এখানে রীতাকে বোঝানো হচ্ছে, নট সীমা। তাহলে হার মানে হচ্ছে রীতা হচ্ছে মহিলা, রীতার একজন মা রয়েছে, তার একজন ফাদার রয়েছে, সেই ফাদারের অনলি সন, তাহলে রীতার মা নিশ্চয়ই সন হবেন না, আর একজন কেউ সন আছেন, মানে রীতার মায়ের ভাই আছেন, সেই সনের ডটার হচ্ছে সীমা। তাহলে সীমা হচ্ছে রীতার মামার মেয়ে। তাহলে সীমা আর রীতা কে হয়, কাজিন হয়, সিস্টার, মানে বোথ অফ দেম আর কাজিন সিস্টার্স। তাহলে এইটা হচ্ছে এখানকার আনসার। তাহলে এইভাবে কিন্তু আমাকে ব্লাড রিলেশনগুলো করতে হয়। এরকম এ বি দিয়ে অঙ্ক আসে, নাম দিয়েও অঙ্ক আসে, পয়েন্টিং টু আ ফটোগ্রাফ টাইপের অঙ্ক আসে, বিভিন্ন রকম অঙ্ক এখানে পরীক্ষাতে আসে। সব রকম আমি প্র্যাকটিস করলে আমি এখানে থেকে মানে কন্টেন্টগুলো কমন পাবো। হ্যাঁ, ডেটা হয়তো কমন পাবো না, পেতেও পারি লাখ খুব ভালো থাকলে, আদারওয়াইজ টপিক কিন্তু আমি কমন পাবোই, টাইপ কিন্তু আমি কমন পাবোই, এবং সেটাই আমি যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমার কমন পাওয়ার সংখ্যাটা বাড়বে। যেমন এই সাবজেক্টটা, এটাকে একদম বিলিভ করা যায় না। কিরকম বিলিভ করা যায় না, না এই যে এটাকে বলা হচ্ছে অ্যানালজি। এই যে অ্যানালজি, এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি মডারেট টু টাফ, এটাকে মুখস্থ করতে হয় 1 নম্বর, অথবা তুমি জিএস পেপারে যা সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্ট থেকে তোমার প্রশ্নগুলো আসে। যেমন ধরো ভারতবর্ষের জাতীয় পশু হচ্ছে টাইগার, তো ইউএস এর জাতীয় পশু কি? এবার ইউএস এর জাতীয় পশুর মধ্যে এখানে অ্যাকচুয়ালি পশু কেউ নেই, পাখিটা আছে, ব্যাল্ড ঈগল হচ্ছে ইউএস এর জাতীয় পাখি। তো সেইটা এখানে আনসার হয়েছে। এবার এটা তুমি স্ট্যাটিক জিকে থেকে জানবে, তবে তো আনসার করবে। তো এই জন্য আমার বারবার আমি আবার ফিরে যাচ্ছি সেই একই জায়গাতে, যেখানে বলেছিলাম যে 22 থেকে 25 পাওয়া যেতে পারে, 26 থেকে 28 পাওয়া যেতে পারে, 30 আউট অফ 30 ইজ আ শিয়ার লাক, অথবা ভয়ঙ্কর প্র্যাকটিস, যেখানে তুমি কমন পেয়ে আনসার করে ফেলতে পারলে, বাট কোন সেটে কি আসবে তুমি কিন্তু জানো না। যেমন ধরো এইটা পিওর ইংলিশ, একদম ইংলিশ গ্রামার, ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপে, ডাব্লিউবিসিএসে বা অন্যান্য পরীক্ষাতে, অথবা ব্যাংকিং এর পরীক্ষাতে, পিও বা ক্লার্কের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন খুব কমন।
কিন্তু রেলওয়েজে যেহেতু ইংলিশ সিলেবাসে নেই, সেই জন্য এই সাবজেক্টটাকে বা এই টাইপের কোশ্চেনকে জাম্বলিং বলা হয়। এবার এখানে সেন্টেন্স দিয়ে করা হতে পারে, ওয়ার্ড দিয়ে করা হতে পারে, হোয়াট এভার ইট মে বি। তো এই প্রশ্নগুলো কিন্তু অ্যাকচুয়ালি মডারেট টু টাফ, এবং এগুলো পড়ে করতে গেলে বেশ খানিকটা সময় লাগে। তাই কিছু মডারেট কোশ্চেন থাকবেই যেগুলো তোমার টাইম ওয়েস্ট করার জন্যই দেওয়া হয়। পারলে করো, না পারলে ছেড়ে দাও। প্র্যাকটিস করে মনে রাখতে পারলে ভালো। এবং এই জন্য আমি বারবার বলেছি, স্বীকৃত টপিক রয়েছে 19 থেকে 20টা, বাট আমাকে জোর দিতে হবে 10 থেকে 12খানা টপিকের উপরে, যেখান থেকে আমি ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারি। যেমন ধরো রয়েছে যে এখানে একটা ব্যাপার রয়েছে যে এটাকেও কিন্তু এক ধরনের কোডিং ডিকোডিং বলা হয়, মানে অ্যালফাবেটে কার পরে কে আছে সেগুলো দেখা হচ্ছে। যেমন ধরো এখানে বলছে প্লুটো, তো প্লুটোর নিচে কি ব্যবহার করা হয়েছে না কিউ কে ভি এস পি, মানে কিভাবে হচ্ছে পি থেকে কিউ +1, এল থেকে কে -1, ইউ থেকে ভি +1, টি থেকে এস -1, ও থেকে বি +1। সেমটা আমাকে এখানে স্যাটার্নের মধ্যে ব্যবহার করতে হবে, এস থেকে +1 টি, এ থেকে -1 জেড। এবার টি আর জেড যেই হলো, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে বাদ চলে গেল, দুটো অপশনের মধ্যে আমি ডিল করব। আবার ধরো হচ্ছে টি এর পরে হচ্ছে আবার এখানে ইউ পাবো, আবার এখানে ইউ এর পরে আমি টি পাবো, আর এর পরে আমি এস পাবো, এন এর পরে আমি এম পাবো, অ্যাজ পার দিস ডেটা। তাহলে এখান থেকে অপশন এ হচ্ছে আমার কাছে আনসার। তাহলে এইভাবে কিন্তু আমরা অপশন এলিমিনেট করেও কিন্তু আনসার বার করতে পারি। আবার ধরে এই যে কোশ্চেনটা, এটাকে আমরা বলছি সিলজিজম। এর কিন্তু অনেক রকম টপিক আছে এবং মানে টাইপ আছে, এবং প্রত্যেকটা টাইপই কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষাতে আসে। যেমন ধরো হচ্ছে এখানে বলা হচ্ছে অল বয়েজ আর মাঙ্কিজ, অল বয়েজ আর মাঙ্কিজ। আবার বলছে সাম প্ল্যান্টস আর মাঙ্কিজ, সাম প্ল্যান্টস আর মাঙ্কিজ। এটা হচ্ছে আমার বেসড অন স্টেটমেন্ট। কনক্লুশন কি বলছে, সাম মাঙ্কিজ আর বয়েজ, অল থেকে সাম হয় না, মানে বয়েজ, সাম বয়েজ আর মাঙ্কিজ হতে পারে, বাট সাম অল মাঙ্কিজ আর বয়েজ সম্ভব নয়। তাই সাম মাঙ্কিজ আর বয়েজ, এটা ট্রু। আবার অল প্ল্যান্টস আর বয়েজ, অ্যাজ পার দ্য গিভেন স্টেটমেন্ট ম্যাক্সিমাম হতে হতে পারতো কি না হচ্ছে সাম প্ল্যান্টস আর বয়েজ। মানে আমি যদি ছবিটাকে এইভাবে আঁকতাম বেসড অন দ্য গিভেন স্টেটমেন্ট, যে কিছু প্ল্যান্ট বয়েজ বাট অল প্ল্যান্টস আর নট বয়েজ, তো এইটা কিন্তু ট্রু হচ্ছে না, মানে অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। এবার এখানে কিন্তু আমার এখান থেকে মাল্টিপল কোশ্চেন হতে পারে, আইদার অর দিয়ে প্রশ্ন আসতে পারে, পসিবিলিটি দিয়ে প্রশ্ন আসতে পারে, নাইদার নর দিয়ে প্রশ্ন আসতে পারে। মানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু এখান থেকে টাফ হয়। এই প্রশ্নটা কিন্তু অনেক রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ভাবে তোমার সেট এগোবে সেভাবে তোমার প্রশ্ন টাফ হতে থাকবে। মাল্টিপল স্টেটমেন্ট আসতে পারে, একটা জায়গায় 5খানা স্টেটমেন্ট আসতে পারে, একটা জায়গায় 3টে কনক্লুশন থাকতে পারে। সেগুলোর জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। তারপর ধরো এই যে পার্টটা, আমাদের একটা টপিক রয়েছে যাকে বলা হয় ডেটা ইন্টারপ্রিটেশন। তো ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে টেবিল, তারপরের টপিকটাকে বলা হয় লাইন গ্রাফ, তারপরে বলা হয় বার গ্রাফ, এবং তারপরে বলা হয় পাই চার্ট। এই চারটের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবেই, এবং এরকম টেবিল দিয়ে তোমাকে 4 থেকে 5খানা কোশ্চেন করতে হবে। এর অ্যাডভান্টেজ কোথায়, একটা অঙ্ক করলে তুমি 4 থেকে 5টা কোশ্চেন ঠিক করতে পারছো। আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা উত্তর ভুল করলে 4 থেকে 5খানা উত্তর পরপর ভুলও হতে পারে। বাট টাচুড, আমার প্রশ্ন ঠিকই হবে ধরে নিচ্ছি আমরা। আমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করব, সিরিয়াসলি পড়বো, তো এখান থেকে কমন পাওয়ার জায়গা রয়েছে। এবার দেখো একটা টাইম কনজিউমিং অঙ্ক তোমাদেরকে দেখানো হোক। সে রেলওয়েতে আর মানে হচ্ছে 24, এ মানে হচ্ছে 7, মানে এটা কিন্তু অ্যালফাবেট ফলো করছে না, একটা নির্দিষ্ট কোড ফলো করছে। এবার এমনও হতে পারে যে প্রত্যেকটা অপশন তোমাকে চেক করে করে দেখতে হচ্ছে, তাতে ব্যাপারটা ইজি হলেও ব্যাপারটা লেন্দি হয়ে যাচ্ছে। এই লেন্দি কোশ্চেনকে আমি কি করব না অ্যাভয়েড করব। এই অ্যাভয়েডটা তোমাকে শিখতে হবে, কারণ কি একটা অঙ্ক করতে গেলে তুমি যদি হতে পারে যে 3টে অ্যারিথমেটিক দেখতে পারলাম না, হতে পারে 5খানা জিএস দেখতে পারলাম না, এটা কিন্তু করা যাবে না। একটা রিজনিং ঠিক করতে গিয়ে আমার যদি ওটা ভুল হয়, তাহলে যে কোনো একটা তোমার বাদ চলে যেতে পারে, এবং এটা কিন্তু একদম কাম্য নয়, বিকজ ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট অল 100 কোয়েশ্চেন্স। তাহলে এই বিভিন্ন রকম টাইপের জিআই এখানে আসছে, এবং এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের জিআই গুলো যদি আমরা দেখি মোটামুটি একটা, তাহলে একটা আইডিয়া পাবো যে আমাকে কোন কোন চ্যাপ্টারগুলোকে রেগুলারলি ভালো করে করতে হবে আগামী 2.5 থেকে 3 মাস। কারণ প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা টপিককে যেগুলো বারে বারে কোশ্চেন হয়ে ফিরছে, সেগুলোর দিকে আমাকে জোর দিতে হবে। সেই জোরটা দেওয়ার জন্যই তোমাদের জন্য সিনি ক্লাসরুমের কাছে রয়েছে একটা ক্র্যাশ কোর্স। সেই ক্র্যাশ কোর্সে দেখো 3টে সাবজেক্টকে আমরা ডিভিশন করেছি, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। ভাঙা হয়েছে 12খানা মডিউলে, টোটাল 36খানা মডিউলের লাইভ ক্লাস হবে। সেই লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে না পারলে রেকর্ডিং দেখতে পারো, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোকে নিয়ে এখানে ডিসকাশন করবার চেষ্টা করা হবে।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনটিপিসি পরীক্ষার মেন জায়গাটা হচ্ছে প্র্যাকটিসে আটকে আছে। শুধু পড়লে হয় না এখানে। অন্য পরীক্ষা তুমি শুধু পড়ে পরীক্ষার আগে ২-৩টে মক দিয়ে বেরিয়ে যেতে পারো। বাট এনটিপিসি পরীক্ষার সবথেকে বড় শত্রু হচ্ছে স্পিড। প্রশ্নের প্যাটার্ন নয়, স্পিড। তো সেই জন্য যেদিন যে ক্লাসটা করছো তার পরের দিন বা তো সেই ক্লাসের ওপরেই তোমাকে টেস্ট দিতে হবে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট যে তুমি কতগুলো টেস্ট দিচ্ছ। সাবজেক্ট ওয়াইজ এতগুলো টেস্ট দিচ্ছ, আবার প্রত্যেকটা উইকে তুমি যা পড়লে তার উপরে বা প্রত্যেকটা মাসে যা পড়ছো তার উপরে একটা সেকশনাল টেস্ট দিচ্ছ। মানে প্রতি সপ্তাহে তোমাকে টেস্ট দিতে হচ্ছে, প্রত্যেক মাসে তোমাকে টেস্ট দিতে হচ্ছে, এবং তার সঙ্গে পুরোটা রিভিশন করে বিফোর দ্য এক্সাম প্রি এক্সাম মক টেস্টও তোমার কাছে থাকছেই। তাহলে এইগুলো মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস। মানে আলটিমেটলি পড়তে তোমাকেই হবে। আমাদের দায়িত্ব শুধুমাত্র কোনটুকু পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাকে ধরিয়ে দেওয়া, এবং সেই ধরনের উপরে রিভিশন দেওয়া বলো, তাকে মানে অ্যাডিশন করা বলো, সবটাই তোমার কাজ। শুধু প্রশ্নপত্রের প্যাটার্নগুলো আমরা তোমাদেরকে দেবো, ক্লাসগুলো আমরা তোমাদেরকে করাবো, এবং প্রশ্নগুলো তোমাদেরকে অ্যাটেম্প করবার সুযোগ দেবো। এবং প্রশ্নগুলো হবে অ্যাকচুয়ালি সিবিটি মোডে, মানে একদম যেমন পরীক্ষা হয়, কারো যদি মোবাইল থাকে দেবে, কেউ যদি ডেস্কটপ থাকে দেবে, কারো যদি ল্যাপটপ থাকে সেখান থেকেও তুমি পরীক্ষা দিতে পারো, যেমনভাবে রেলওয়েজে পরীক্ষা হয়ে থাকে অনলাইন। এবং এই ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাবে 2nd ডিসেম্বর থেকে। বাট এবার তোমরা ভাবতে পারো যে এই ব্যাপারটা অনলাইন ক্লাস হচ্ছে, মানে ক্লাস যদি নাও করো, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই সংক্রান্ত আপ টু রেলওয়েজ প্রতি সপ্তাহে কিন্তু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ক্লাস হবে, ক্লাস হতেই থাকবে। সেটা রেকর্ডেড হতে পারে, লাইভ হতে পারে, সেগুলোকেও ফলো করতে পারো। আর তবে কিন্তু মানে তাতে তোমার বেনিফিটই হবে, তোমার কিন্তু সেখানে কোনো লস নেই। ঠিক আছে? তো 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 মানে আশা করি তোমরা এই জিআইতে তো কি কি পড়তে হবে, কি কি ভাবে প্রিপারেশন করতে হবে একটা আইডিয়া পেলে। আবার আমরা এখানে কিন্তু মানে মানে এখানেই পার্টটা শেষ হচ্ছে না। এই সপ্তাহের মধ্যে আগামী ক্লাসে আবার আমরা জিআই এর আরো কিছু কোশ্চেন নিয়ে, আরো কিছু লেন্দি কোশ্চেন কি করে অ্যাটেন্ড করতে হয়, কোন কোন টপিকগুলো দেখতে হবে বা কোনগুলো ছাড়তে হবে, আবার একবার তোমাদের সঙ্গে দেখা করবো। তাই ততদিন পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো জিআই এর টপিক নিয়ে, জিআই এর ক্লাস নিয়ে। থ্যাংক ইউ ফর টুডে।